আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। মেডিকেল ভর্তি প্রস্তুতির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর। এই চ্যাপ্টারটি তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্গত। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসের গুরুত্ব কিন্তু বেশি দিতে হবে, কারণ হলো ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস থেকে অধিকাংশ প্রশ্ন আসবে। প্রায় 60% মতো প্রশ্ন শর্ট সিলেবাস থেকে আসার সম্ভাবনা আছে। আর ভেক্টর চ্যাপ্টারটি থেকে প্রতি বছর সর্বনিম্ন একটি হলো এমসিকিউ এসে থাকে। সো আমরা গুরুত্ব সহকারে অধ্যায়টি পড়ব। আচ্ছা, এখানে দেখো পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। এখানে আন্ডারলাইন করা যেগুলো লাইন আছে, অর্থাৎ লাল কালার দিয়ে, এগুলো আমাদের সবগুলো পড়তে হবে না, শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা পড়ে যাব। এটা একটা অ্যাপ থেকে নামানো হয়েছে, পিডিএফ এখনও নামাইতে পারিনি, তো এই কারণে মূলত এই আর কি সমস্যা, লাল লাইনগুলো বেশি দেওয়া আছে। সমস্যা নেই, আমি তোমাদের মার্কিং করে দিচ্ছি। তো শুরু করে দিই। পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। আচ্ছা, ওটা পড়ার দরকার নেই। রাশি দুই প্রকার, তাহলে ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কি কি? একটা হচ্ছে স্কেলার বা অধিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি। তাহলে ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করতে পারি? ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? এই যে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। এখন আমরা এই দুইটার সংখ্যা বলি। এই দুইটার সংখ্যা তোমরা অনেকবার পড়বে, তবে শুরুতে যেহেতু তো জেনে নিই আমরা। প্রথমে আমরা পড়বো স্কেলার রাশি বা অধিক রাশি। স্কেলার রাশি বা অধিক রাশি, অধিক কি? এই যে অধিক, এখানে যে অধিক লেখা আছে, এই যে অধিক, অধিক মানে হচ্ছে যার দিক নেই। হ্যাঁ, তাহলে স্কেলার বা অধিক রাশি হচ্ছে যেসব ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, তাকে স্কেলার বা অধিক রাশি বলে। তো উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্যুতিকাজ ইত্যাদি। আবার ভেক্টর রাশি হচ্ছে কি? যেসব ভৌত রাশি মান ও দিক উভয় আছে, তাহলে ভেক্টর রাশি মানও আছে, দিকও আছে। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ওজন ইত্যাদি। এখন এই দুইটা রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, এই দুইটা রাশির মধ্যে তোমার সংজ্ঞা তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় একদম মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতে পারে। এই যে উদাহরণগুলো, ভেক্টর রাশির উদাহরণ এবং স্কেলার রাশির উদাহরণ। আমরা উদাহরণগুলো মুখস্থ করার আগে একটা চার্ট দেখে আসি। আশা করি সেই চার্টটি দেখলে উদাহরণগুলো সহজে আমাদের মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, আমরা বোর্ডে চলে আসলাম। এই যে এখানে একটা ট্রিক দেখো, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এটা কিন্তু একটা লাইন, এই যে পুরোটা একটা লাইন, ভবের সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। তাই যে তারপরে দেখো ভতে হচ্ছে ভরবেগ, বতে বেগ, স্মরণ, বল, এই যে প্রিয়তে হচ্ছে প্রাবল্য, ওতে ওজন, তারপর হচ্ছে ত্বরণ মন্দন, এই ততে হচ্ছে ত্বরণ, ত্বরণ, মতে মন্দন, তারপর হচ্ছে ভ্রামক, এই যে ভ্রামক, কিন্তু ব্যতিক্রম হচ্ছে জড়তার ভ্রামক। তারপর সান্দ্রতা, টুনরি হচ্ছে টর্ক, এই যে তিতা তলটান, পৃষ্ঠটান, মহাকর্ষী প্রাবল্য। এই একটা ট্রিক দিয়ে এগুলো মনে রাখবে, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। ভেক্টর রাশির উদাহরণ, এগুলো সব ভেক্টর রাশির উদাহরণ। তাহলে এগুলো সব কিসের উদাহরণ? ভেক্টর রাশির উদাহরণ। এখানে হচ্ছে আমরা যে ভ্রামক দিয়ে পড়ছি,
সকল প্রকার ভ্রামক কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, ব্যতিক্রম হচ্ছে জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা স্কেলার রাশি। তো উদাহরণের মধ্যে আরেকটা টুইস্ট হলো এটা। উদাহরণ তো ইম্পর্টেন্ট, আবার উদাহরণের মধ্যে এটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভ্রামক, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কোন রাশি? তোমরা তো একবারে সবাই পড়ছো ভতে ভ্রামক, আর লাগাও মনে করা ভেক্টর রাশি সবাই দিবে, গণহারে দিবে, কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, সেটা মনে রাখতে হবে। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া ভেক্টর রাশির উদাহরণ তো পড়লাম, তাহলে স্কেলার রাশির উদাহরণগুলো পড়া লাগবে না? আমি যদি বলি আমার দিক থেকে, তো তোমরা যে কোনো একটা মনে রাখো। যদি দুইটা মনে রাখো তাহলে তোমাদের মাথায় হচ্ছে গোলযোগ দেখা দেবে। তখন হচ্ছে কোনটা আসলে স্কেলার রাশির উদাহরণ, কোনটা ভেক্টর রাশির উদাহরণ নিজেরাই আর ঠিক মতো ধরতে পারবে না। তো একটা পড়ো ভেক্টর রাশির উদাহরণ, যেহেতু অনেকগুলো আছে, তো ভেক্টর রাশির উদাহরণটাই পড়ো। যদি পরীক্ষা যে কোনো একটা আসে যে কোনটি স্কেলার রাশি, তখন অবশ্যই তিনটা ভেক্টর রাশি থাকবে, বাকি একটা স্কেলার রাশি থাকবে। আর সেই তিনটা ভেক্টর রাশি এখান থেকে পাবে তোমরা, আর কি ওই ট্রিকটা যেখানে দেখে দিলাম না, ওখান থেকে পাবা। এখানে তোমরা সাইড দিয়ে লিখে নিতে পারো, এখানে এখানে এই ভেক্টর রাশির উদাহরণটা এই বক্সের মধ্যে লিখে নিতে পারো। আচ্ছা, আমরা নিচে চলে যাচ্ছি। এই যে ভেক্টর রাশির ধর্ম ও চিহ্ন। তাহলে ভেক্টর রাশি কতগুলো নিয়ম মেনে চলে বা বৈশিষ্ট্য আছে, ভেক্টর রাশির কতগুলো নিয়ম আছে বা বৈশিষ্ট্য আছে আমরা পড়ি। ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, এটা আমরা প্রথমেই পড়ছিলাম যে যেসব রাশির মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। এই অভিমুখ, অভিমুখ মূলত হচ্ছে দিকে বোঝায়। তাহলে মান আর অভিমুখ মানে দিক, তাহলে যেসব রাশির মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে। তারপর হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রজাতির ভেক্টরকে যোগ করা যায় না। তাহলে ভেক্টর রাশি দুই বা ততোধিক দুইটা ভেক্টর রাশিকে যোগ করা যাবে যখন ওই ভেক্টর রাশি দুটি সমজাতীয় হবে, সমজাতীয় হবে, অসমজাতীয় ভেক্টর রাশিকে যোগ করা যাবে না, এটা মনে রাখবা। দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। এই কথাটির অর্থ হলো, তোমরা হচ্ছে মনে করো দুইটা ভেক্টর যোগ করলা, এ একটা ভেক্টর, আরেকটা আছে বি আর একটা ভেক্টর, এই দুইটা, আরেকটা আছে সি আর একটা ভেক্টর। এই যে সবগুলো ভেক্টর যোগ করলে যে ফলাফল পাওয়া যাবে, অর্থাৎ এ বি সি, যে ফলাফলটা পাওয়া যাবে, প্রথম দুইটা ভেক্টর এ আর বি যোগ করলে ঠিক একই ফলাফল পাওয়া যাবে। এই কথাটি এটাই বুঝাইছে। তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি ভেক্টর ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। দুটি ভেক্টর ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর গুণ আর স্কেলার গুণ এটা সম্পর্কেও আমরা পরে পড়ব। তবুও এখানে যেহেতু কথাটা এসেছে বলে দিই। ভেক্টর গুণ মানে হচ্ছে ক্রস গুণ। মনে করো হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের ভেক্টর গুণ, এই দুইটা ভেক্টর ভেক্টর গুণ অর্থ হচ্ছে ক্রস গুণ। আর যদি স্কেলার গুণ বলে তাহলে হচ্ছে ডট গুণ। ডট গুণ হচ্ছে এ ডট বি। এই ক্রস গুণ আর ডট গুণ সম্পর্কে আমরা পরে পড়বো, দুইটার কিন্তু নিয়ম আলাদা আছে। ক্রস গুণ একভাবে করে আর ডট গুণ আরেকভাবে করে। তাহলে 4 নম্বর পয়েন্ট কি, দুটি ভেক্টর ভেক্টর গুণফল। তাহলে দুটি ভেক্টর ভেক্টর গুণ মানে ক্রস গুণ, এইটা দুটি ভেক্টর ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। অর্থাৎ হচ্ছে এই দুইটা ভেক্টর যোগ করলে যে ফলাফলটা বাড়াবে সেটি অবশ্যই ভেক্টর রাশি হবে, বুঝছো? সেটি অবশ্যই ভেক্টর রাশি হবে। তারপর হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি। তাহলে দুটি ভেক্টরের স্কেলার গুণ, স্কেলার গুণ মানে ডট গুণ, এ ডট বি, এ ডট বি করলে যে ফলাফলটা আসবে সেটি অবশ্যই একটা স্কেলার রাশি হবে। তারপর 7 নম্বর পয়েন্ট আছে ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশির যোগের 5টা সূত্র আছে, এখানে আপাতত দুইটা আছে, বাকি তিনটা আমরা পরে পড়ব। ভেক্টর যোজনের নিয়মাবলী আছে, এটা ট্রিকের সাহায্যে আমরা পড়ব। তারপর হচ্ছে ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। এই টুইস্ট, এটা একটা টুইস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা আসতে পারে ভেক্টর রাশিকে কয়টি উপাংশে বিভক্ত করা যায়। ভেক্টর রাশিকে এখানে শুধুমাত্র লেখা আছে উপাংশে বিভক্ত করা যায়, তোমরা তো এটা পড়ে গেছো ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। কয়টিতে বিভক্ত করা যায় এটা কিন্তু আমরা জানি না, কনফিউজে পড়ে যাবে। 1 2 3 4 বা অসংখ্য দিতে পারে, তোমরা কি করবে?
এটা মনে রাখবো হচ্ছে ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। অসংখ্য, একটা ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়, এটা মনে রাখবো। তাহলে ভেক্টর রাশিকে তো উপাংশে বিভক্ত করা যায়, একটা দুইটাও তো পায়, কিন্তু অসংখ্য উপাংশ অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করতে পারে। অর্থাৎ আমি দেখে দিচ্ছি, মনে করো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা একটা ভেক্টর রাশি। এটাকে উপাংশ, উপাংশ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। এভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, কয়টা হলো? 1 2 3। এটা কিন্তু তিনটা উপাংশ অলরেডি হয়ে গেল। এভাবে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে, কিন্তু কথা হচ্ছে এই যে সবগুলো সাইজগুলো যোগ করলে যাতে এই ভেক্টরের সমান হয়। অর্থাৎ হচ্ছে উপাংশ যতগুলো বিভক্ত করা হোক না কেন, সবগুলো উপাংশের যোগফল মূল ভেক্টর সমান হতে হবে। বুঝছো? এই কারণে এটা হচ্ছে ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় অসংখ্য উপাংশে। তারপর হচ্ছে কোনো একটি ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে, তাহলে ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে। কী কী দ্বারা? অক্ষর দ্বারা, সরলরেখা দ্বারা। তাহলে কী কী দ্বারা? অক্ষর দ্বারা এবং সরলরেখা দ্বারা। বলের সংজ্ঞা এটা তোমরা হচ্ছে নিউটনের মেকানিক্সে পাবা। আপাতত দাগে দিলাম। বল এফ ইজ ইকুয়াল টু এম এ, তারপর হচ্ছে বলের একক, বলের মাত্রা, এগুলো তোমরা নিউটনের মেকানিক্সে পাবা আর কি। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। কিন্তু বলের মাত্রা কি জানো? নিউটন। বলের মাত্রা এখানে আমি বের করে দিই, তারও এম। এমতে কি? এমতে ভর, ভর হচ্ছে কেজি, কেজি। আর হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কিন্তু হচ্ছে এম এস ইনভার্স টু, তাহলে হচ্ছে কেজি এম এস ইনভার্স টু। আর মাত্রা এটা কেমন প্রকাশ করে? দাঁড়াও, কেজি জায়গা হচ্ছে না তো, তাহলে কেজি এম এস ইনভার্স টু। আচ্ছা, আমরা যখন মাত্রা লিখি কেজিকে কি লিখি জানো? ভর, ভরকে লিখি এম দিয়ে, এম দিয়ে লিখি। তারপর হচ্ছে এম, এমতে হচ্ছে এল, কেজি এম এস ইনভার্স টু, কেজি এমতে মিটার, এল। আর ও হচ্ছে না, জায়গায় হচ্ছে না, দাঁড়াও, এখানে লিখি নিচে। আমরা একক বের করলাম কি? কেজি এম এস ইনভার্স টু। তাহলে কেজি লেখা যায় এম, আর এই যে এম, এম হচ্ছে মিটার দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে মাত্রা লেখার সময়। আর এস হচ্ছে সময়, তাহলে টি ইনভার্স টু। দেখছো? তাহলে বলের এটা একক আর এটা মাত্রা। এগুলো এগুলো আমরা পরে পড়বো, আপাতত কোনো মতে দেখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে টর্ক। টর্ক আর বল কিন্তু একই, টর্ক আর বল একই। টর্ক শুধুমাত্র ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, আর বল হচ্ছে অঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। এখানে বলা আছে ঘূর্ণন বল বলতে টর্ক বোঝায়, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশি টর্ক। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা আসতে পারে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশি কোনটা? চারটা অপশন দিয়ে দিতে পারে, তো অ্যান্সার হবে টর্ক। এই টর্ক, টর্ক, টর্ক এই যে টাউ দ্বারা প্রকাশ করা হয়, এটা টি কিন্তু না, টাউ, টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ। আচ্ছা, আমি আরেকটা জিনিসই করি, মানে কৌণিক, কৌণিক মানে কিন্তু ঘূর্ণন। ঘূর্ণনের সাথে যে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে, সবগুলো বিষয় যদি মনে করে যে এটা হচ্ছে টাউ, এটা টাউ, টাউ মানে হচ্ছে কৌণিক বল, কিন্তু এটা একটা মানে ঘূর্ণনশীল বল। তার মানে হচ্ছে ঘূর্ণনশীল বলের ক্ষেত্রে টাউ ইজ ইকুয়াল টু কী হবে? আচ্ছা, রৈখিক বল কি? রৈখিক বল হচ্ছে এফ না, রৈখিক বল এফ। আর এর সাথে সবসময় এই আর ব্যাসার্ধটা গুণ হবে। যে কোনো কিছু যদি রৈখিক বেগ, কৌণিক বেগও বলে, কৌণিক বেগের কৌণিক বেগ ইজ ইকুয়াল টু হবে রৈখিক বেগ ইন্টু আর। আর যাই কিছু বলুক, সবগুলোকে যদি কৌণিক কথা বলে সবসময় হবে রৈখিক বেগের সাথে আর গুণ, রৈখিক বেগের সাথে আর গুণ। বুঝছো? এই যে টর্ক, টর্ক গেল। টর্কের এককটা মনে রাখবা, টর্কের একক হচ্ছে নিউটন মিটার, এটা বের করা তো সোজা। হচ্ছে এই যে এফ বলের একক নিউটন, আর আর আছে আরতে মিটার, এই যে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। আবার হচ্ছে এই যে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর।
দেখো রৈখিক বেগের সাথে এই যে কৌণিক বেগ ইন্টু আর দিয়ে গুণ হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। আবার হচ্ছে এই যে কৌণিক ভরবেগে একই সম্পর্ক, কৌণিক ভরবেগ অর্থাৎ হচ্ছে রৈখিক ভরবেগের সাথে এই পি কিন্তু হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগ, পি এটা হচ্ছে রৈখিক ভরবেগ। আর রৈখিক ভরবেগের সাথে যে আর গুণ অবস্থা আছে, রৈখিক ভরবেগের সাথে আর গুণ অবস্থা আছে। তারপর হচ্ছে একক ভেক্টর। যে ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে, অর্থাৎ কোনো ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। এই যে এর উপরে যে তীর চিহ্ন ওটা কিন্তু একটা ভেক্টর, আর শুধু এটা হচ্ছে ওর মান। ওই ভেক্টরকে মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরকে এই যে এর উপরে একটা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আর কি, এ টুপি। আমরা পড়ার সময় বলি যে এ টুপি। তারপর হচ্ছে দেখো, এটা যেসব ভেক্টরের মান 0 নয় তাকে সঠিক ভেক্টর বলে। এটা হচ্ছে হয় না, নয় হবে, এটা ওরা সমাধান করেছে, ভালো হয়েছে। তাহলে সঠিক ভেক্টর কি, যে ভেক্টর মান 0 নয়। তাহলে 0 ব্যতীত সকল, অর্থাৎ যে কোনো ভেক্টর মান থাকলে সেটা সঠিক ভেক্টর হবে। আর যে ভেক্টর মান 0 তাকে নাল ভেক্টর বলে। এখানে আছে নিচে দেখো, যে ভেক্টর রাশির মান 0 এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দুকে যে কেউ 0 দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এটা ডট, এই ডটের তোমরা শুরু আর শেষ তোমরা এখানে দেখতে পারবা না, কিন্তু এই কথাটা বলছে শূন্য ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু এক, ওখানে শুরু ওখানে শেষ, আর এর কোনো মানও নেই, একটা জাস্ট সিম্পল একটা ডট বিন্দু, এটাই হচ্ছে শূন্য ভেক্টর। তারপর হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের গুরুত্ব। নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের গুরুত্ব তিনটা জিনিস এখানে বলা হয়েছে। দুটি সমান ভেক্টরের বিয়োগফল বলতে শূন্য ভেক্টর প্রয়োজন। এই কথাটা সিম্পল। মনে করো হচ্ছে একটা রাশি, একটা ভেক্টর রাশি এর মান 5, বি একটা ভেক্টর রাশি এর মান 5। তাহলে দুটি সমান ভেক্টর বিয়োগফল, তাহলে এ মাইনাস বি। তাহলে 5 থেকে 5 গেলে কত হয় তোমরা তো ভালো করেই জানো, 5 থেকে 5 গেলে 0 হয় না, 5 থেকে 5 গেলে 0। সো দুটি সমান ভেক্টর বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন। দুটি সমান ভেক্টর বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন। সেকেন্ড কি হচ্ছে, দুটি সমান্তরাল ভেক্টর গুণ। দুটি সমান্তরাল ভেক্টর, তাহলে দুটি সমান্তরাল অর্থাৎ নট সমান কিন্তু না, এটা হচ্ছে সমান্তরাল মানে হচ্ছে একই সরল রেখায় গমন করলে সেটা সমান্তরাল হয়। আর এটার মান হচ্ছে ভিন্ন হতে পারে, মানে এ ভেক্টরের একটা মান বি ভেক্টরের একটা মান, কিন্তু এদের মানে একই সরল রেখায় গমন করবে আর কি। দুটো সমান্তরাল ভেক্টর গুণ। এখানে আরেকটা টুইস্ট দিয়েছে, যে দুটি সমান্তরাল ভেক্টর গুণ করতে হতে হবে। ভেক্টর গুণ মানে কি তোমরা জানো, ভেক্টর গুণ মানে হচ্ছে ক্রস গুণ। ভেক্টর গুণ মানে কি, ভেক্টর গুণ মানে ক্রস গুণ। তাহলে দুটো সমান্তরাল ভেক্টরের ক্রস গুণ বা ভেক্টর গুণ বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন। এই যে এটা এ আর বি হচ্ছে ভেক্টর, দুইটা কিন্তু সমান্তরাল, অর্থাৎ একই সরল রেখায় গমন করতেছে, তাদের ক্রস গুণফল 0। এটা 3 নম্বর পয়েন্ট আছে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য। এটা আমরা সবাই জানি, ত্বরণ মানে কি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। আর অর্থাৎ হচ্ছে সময় যত যাবে বেগ বৃদ্ধি পাবে, কিন্তু সময়ের সাথে বেগ যদি না বৃদ্ধি পায় তাহলে যে সেটা সমবেগ নাকি। যখন বেগ বৃদ্ধি পাবে না, অর্থাৎ প্রত্যেকটা সময় বেগটা সমান, তাহলে সেটা সমবেগ। সমবেগ হলে তো ত্বরণ নাই, 0। তাহলে হচ্ছে ত্বরণ যখন 0 হয়, তো তখন এখানে কি বলছে, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, এটা জানো, এম এস ইনভার্স টু। ওই যে এম এস ইনভার্স টু যখন পড়ছিলাম, যে সংখ্যার মধ্যে আমরা পড়ছিলাম, কিন্তু হচ্ছে ভবিষ্যৎ প্রিয়তম ভাষা টু নীতিতা প্রেমে, সেখানে কিন্তু ত্বরণ ছিল। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সুতরাং সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়। কারণ হচ্ছে শূন্য ভেক্টর, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ তো শূন্য, তাহলে শূন্য ভেক্টর দ্বারাই প্রকাশ করা হয়। এই তিনটা জিনিস তোমরা মনে রাখবা, শূন্য ভেক্টরের গুরুত্ব। তারপর এখানে আছে কিছু সংজ্ঞা, দুটি হচ্ছে সমান ভেক্টর, মান ও দিক সমান। তারপর হচ্ছে বিপরীত ভেক্টর, দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত আর কি। দুটি ভেক্টর মান সমান দিক বিপরীত, এটা একটা এ ভেক্টর এর দিক এই পাশে,
আর একটা বি ভেক্টর এর দিক এই পাশে, এটাও একই মান, এটাও একই মান, দুইটার মান একই। এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা তাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। তাহলে দেখো এই যে এটা একটা অক্ষ, এইটা একটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এই যে ও ও হচ্ছে বা জিরো হচ্ছে এটা মূল পয়েন্ট। হ্যাঁ, দুইটা এই মূল পয়েন্ট থেকে কিন্তু এই যে পি অবস্থানে একটা ব্যক্তির অবস্থান বোঝাইছে। এটা কি দ্বারা প্রকাশ করেছে? এই মূল বিন্দু থেকে পি পর্যন্ত একটা কাঠামো, মূল বিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই কথাটা এখানে বলেছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান যে ভেক্টরের সাহায্যে, এই যে আর ভেক্টরের সাহায্যে প্রকাশ করছে। এই আর ভেক্টরের সাহায্যে ব্যক্তির অবস্থানটা বোঝাইছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। অনেক সময় একে অবস্থান ভেক্টর বলে আর কি। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত ভেক্টর বলে। অর্থাৎ হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কিন্তু 3D ডায়াগ্রাম একটা। তো তিনটি অক্ষ বরাবর তিনটি ধনাত্মক অক্ষ বরাবর তিনটি ভেক্টর বিবেচনা করা হয়, সেটি হচ্ছে আয়ত একক ভেক্টর। সংখ্যাটা মনে রাখলে রাখতে পারো। তারপর হচ্ছে সরণ ভেক্টর রৈখিক বা সরল পথে, এই যে সরল ভেক্টর অনেকটা ব্যাসার্ধ ভেক্টরের মতো, একে আর দ্বারা সূচিত করা, একই কথা, এটা পড়ে নিও। সদৃশ্য ভেক্টর, সদৃশ্য ভেক্টর হয়েছে এখানে সমজাতীয় অসমান সদৃশ্য, শুধুমাত্র দেখতেই মনে হয় যে তারা হচ্ছে একই, কিন্তু হচ্ছে মান কিন্তু একই না। দেখো এই যে এ এ কত বড়, এখান থেকে এ কত বড়, এটা মান যদি 5 হয় তাহলে অর্ধেক, এটা হবে 2.5। তা কিন্তু দেখতে একই, এটাও এইদিকে যাচ্ছে এটাও এইদিকে যাচ্ছে, তাহলে সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরকে সদৃশ্য ভেক্টর বলে। তারপর বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর হচ্ছে দুটি সমান্তরাল ভেক্টরের একটি মান অপরটি বিপ্রতীপ, অনেকটা বিপরীতের মতো আর কি। মনে করো এর মান হচ্ছে 5, বি 5, তাহলে বিপ্রতীপ, তাহলে বির মান কত হবে? বিপরীত কিন্তু উল্টাটা। 5, 5-এর নিচে কি আছে? মনে মনে 1 আছে না? তাহলে বিপ্রতীপ বলে হচ্ছে নিচেরটা উপরে যাবে, অর্থাৎ 1/5, এটাই হচ্ছে মূলত বিপ্রতীপ। বুঝছো? তারপর আছে কি বিপরীত বা ঋণ ভেক্টর বা সমভেক্টর, বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টর মান সমান এবং দিক কিন্তু বিপরীত। এই যে আমরা মনে হয় হয়তো পড়ে আসছিলাম, এই যে দিক দেখো এইটা, এই মুখে দুটি ভেক্টর কিন্তু মান সমান, অর্থাৎ এটাও পি ভেক্টর এটাও পি ভেক্টর, এটার দিক এই পাশে এটার দিক এই পাশে, কিন্তু বলছে যে দুটি ভেক্টর মান কিন্তু সমান কিন্তু দিক হচ্ছে একদম বিপরীত, এটা এই পাশে গেছে এটা এই পাশে গেছে, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তারপর হচ্ছে পোলার ভেক্টর, পোলার ভেক্টরে এত কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র তোমরা উদাহরণ পড়বা আর পড়বা হচ্ছে বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। তাহলে পোলার ভেক্টর বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়, এটা আসতে পারে যে কোন ভেক্টর বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। তিনটা অক্ষীয় ভেক্টর দিতে পারে, আর কয়েকটা নাম দিতে পারে, তো পোলার ভেক্টর অপশনে দিতে পারে আর কি। তো পোলার ভেক্টরই হবে অ্যান্সার। আর উদাহরণ হচ্ছে পোলার ভেক্টর যেমন বল, ভরবেগ, সরণ, গতিবেগ। এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে, আমি দেখাচ্ছি, এখানে লিখে দিচ্ছি। সব সব ভোগে গেল, সব ভোগে গেল, এই যে সরণ, বল, ভতে হচ্ছে ভরবেগ, তারপর হচ্ছে গতে হচ্ছে গতিবেগ, সব ভোগে গেল। সরণ বল সব ভোগে লেখলো হয়, গেলটা আসলে মানে সেন্টেন্সটা সাজানোর জন্য লেখা হচ্ছে, সব ভোগে গেল। ওখান থেকে হচ্ছে দন্তে শত হচ্ছে সরণ, বতে বল, ভতে হচ্ছে ভরবেগ, গতে হচ্ছে গতিবেগ।
তো পোলার ভেক্টর কি ঘূর্ণনের সঙ্গে কিন্তু যুক্ত নয়। উদাহরণগুলো তোমরা পড়ে নিলা। এরপর হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত। আর সবসময় হচ্ছে অক্ষীয়, ঘূর্ণন মানে কৌণিক, এটা মনে রাখবে, কৌণিক। যে কোনো কিছুর সাথে কৌণিক লাগানো থাকবে, যেমন দেখো কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, এগুলো কি অক্ষীয় ভেক্টর অর্থাৎ ঘূর্ণনের সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে। তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। যেসব ভেক্টর পাদবিন্দু নির্দিষ্ট থাকে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। একমাত্র শূন্য ভেক্টর ব্যতীত সবগুলো ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর, এটা মনে রাখবে। শূন্য ভেক্টরে পাদবিন্দু শীর্ষবিন্দু নির্দিষ্ট নয়, কিন্তু আর বাকিগুলো সবগুলোর পাদবিন্দু শীর্ষবিন্দু নির্দিষ্ট থাকে। সীমাবদ্ধ ভেক্টর কিন্তু সবগুলোই প্রায়। এই যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ, আমরা শুরুতেই পড়ে আসছি ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। এখানে আরও জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ আরও কয়েকটা নিয়ম মেনে চলে, দেখো 5টা। কি কি আছে? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক, উপাংশ। এই 5টা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ কয়টি সূত্র মেনে চলে, কি কি? এই 5টা হচ্ছে, তোমরা কিভাবে মনে রাখবা এটা আমি লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। আচ্ছা দেখো, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ, এটা লিখবা হচ্ছে তোমরা ত্রিশা বহু সময় উপাসনালয়ে যোগ দেয়। কি লিখলাম? তৃষা বহু সময় উপাসনালয়ে যোগ দেয়। এটা কিন্তু হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশি যোগের আর কি, যে 5টা উদাহরণ আছে ওই 5টা। তো এই ত্রিটা বান ভুল গেছে, একটু দাও, সরি, হচ্ছে না কেন? এটা তয়রিকা ত্রি হবে ওইটা আর কি। ত্রিতা ত্রিতে হচ্ছে ত্রিভুজ, এটা মনে রাখবো, ত্রিভুজ। এই সাত হচ্ছে সামুদ্রিক, সাথে কি সামুদ্রিক। আসলে স্ক্রিন ছোট, এখানে লেখা ঠিক মতো ওঠেই না। বহু, ওই বহুতে হচ্ছে শুধুমাত্র বহুভুজ লিখবে, বহুভুজ, বহুভুজ। আচ্ছা আমি মুখে বলতেছি তাতে তো বুঝতেছো, লেখা যায়, বোঝা যাক। তারপর হচ্ছে আরো একটা সময় আছে, এটা হচ্ছে সংযোজন, দন্ত্য স, এই যে দন্ত্য সতে হচ্ছে সংযোজন। গেল 3টা। তাহলে সেই দিয়ে ত্রিভুজ, সামুদ্রিক, বহুতে হচ্ছে বহুভুজ, আর এই সময়টা হচ্ছে সংযোজন। তার হচ্ছে উপাসনালয়, এটা হবে উপাংশ, উপাংশ। শেষ কয়টা হচ্ছে? এই যে ত্রিভুজ একটা, সামুদ্রিক একটা, বহুভুজ একটা, সংযোজন একটা, উপাংশ একটা, 5টা গেল। এই হচ্ছে 5টা তোমার আর কি জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের আর কি সূত্রগুলো। তো আমরা এখন আবার বইয়ে ফিরে যাই। তো আমরা বোর্ডে দেখে আসলাম যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ নিম্নলিখিত 5টি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। তৃষা বহু সময় উপাসনালয়ে যোগ দেয়, আমি এখানেও লিখে দিচ্ছি। বোর্ডে হয়তো লেখা তোমরা ঠিক মতো বোঝো নাই, তবে আমি মুখে বললে হয়তো তোমাদের বোঝার কথা, তোমরা এখানে সাইড করে লিখে নিতে পারো। তৃষা বহু সময় উপাসনালয়ে যোগ দেয়। তৃষা বহু সময় উপাসনালয়ে যোগ দেয়। তো কি কি সেটা আমি দেখে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নিও আর কি।
এই সাধারণ সূত্র কি জানো? সাধারণ সূত্রে যে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। মনে করো হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে এই যে আর কি, আর হলো অতিভুজ। তাহলে তোমরা অবশ্যই পড়েছো পিথাগোরাসের উপপাদ্যটা, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই রকম হচ্ছে ওই সূত্র থেকে মূলত এটা আসছে। সাধারণ সূত্রটা মূলত সেই সূত্রের একটা রূপ, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ হচ্ছে এই অতিভুজটা দুইটা রাশির যোগফলের সমান আর কি। অতিভুজটা বাকি দুইটা রাশির যোগফলের সমান, পিথাগোরাসের উপপাদ্য থেকে সাধারণ সূত্রটা আসছে। তারপর দ্বিতীয়টা দেখি আমরা। দ্বিতীয়টা হচ্ছে ত্রিভুজ সূত্র। দ্বিতীয়টা কি? ত্রিভুজ সূত্র। ওই যে এখানে সংজ্ঞা পড়ার দরকার নেই, ত্রিভুজ সূত্রের নিয়মটা মনে রাখবা, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা কিন্তু এখানে এই ডায়াগ্রামটা আমি দেখে দিচ্ছি। এ থেকে বি দেখো, এটা এ থেকে বি, বি থেকে সি, আবার হচ্ছে এ থেকে সি। তাহলে হিসাবে কিন্তু এরকম হওয়ার কথা যে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু, দেখো এ বি। তাহলে এ বি এই যে প্রথমটার আদি বিন্দু আর শেষটা হচ্ছে শেষ বিন্দু। এর এই রাশির ক্ষেত্রে এর আদি বিন্দু এটা আর শেষ বিন্দু এটা। আবার এর আদি বিন্দুর সাথে অর্থাৎ এর শেষ বিন্দুর সাথে দ্বিতীয় রাশিটা আদি বিন্দু যোগ হয়েছে, তাহলে হচ্ছে এ যোগ বি। আর এটা দেখো এটা ঠিক উল্টাটা হয়ে গেছে, এ থেকে সি। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ হওয়ার কথা না, সেটা না হয়েছে এ থেকে সি। এই জন্য হবে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি এ, যেহেতু বিপরীতে ঘুরে গেছে। তাহলে মাইনাসটা যখন ওই পাশে যাবে হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের নিয়ম। তারপর বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র যে লব্ধি, অর্থাৎ হচ্ছে অনেকটা উপাংশের মতো। তো একটা ত্রিভুজকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়, সবগুলো উপাংশ যোগ করলে মূল ভেক্টরটি হয়। সেই রকম আর কি, এই যে লব্ধি ভেক্টরটি হবে সবগুলো ভেক্টরের যোগফল আর কি। এই যে লব্ধির সূত্র, যেহেতু মেডিকেলে ম্যাথ আসে না, তাও কিছু কিছু তো ম্যাথ আসে, সহজ ম্যাথগুলো আসে। তো এই লব্ধির সূত্রটা তোমরা মনে রাখবা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। এটা কিন্তু লব্ধি, লব্ধি, লব্ধির সূত্র এটা মনে রাখবা। পি কি? পি একটা বাহু, কিউ একটা বাহু, তারপর টু পি কিউ কস, দুই বাহুর মধ্যে আলফা হচ্ছে দুই বাহুর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে লব্ধির সূত্র। আর হচ্ছে এই যে অন্তর্ভুক্ত কোণ, এটা আসে না মনে হয়, এরকম ম্যাথ দিতে পারে না। তা তোমরা সূত্রটা মনে রাখতে পারো। আশা করি তোমাদের সবার মনে আছে, কারণ তোমরা তো 2 বছর আর এমনি বসে থাকো না, যে সব নতুন লাগতেছে তোমাদের কাছে, এই সূত্রটা পড়ে আসছে তোমরা। আচ্ছা, এখন দেখি এই তিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, জেনে রাখো এই তিনটা পয়েন্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কি কি? দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল। তাহলে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? কোণ হচ্ছে 0 ডিগ্রি না, দুটো সমান্তরাল আছে। এরকম থাকলে না একটা কোণ থাকতো, কিন্তু এটা সমান্তরালে। তাই মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তো এই কারণে হচ্ছে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে ভেক্টরদের সমান্তরাল। সমান্তরালে কিন্তু এই যে এটা একটা সমান্তরাল। তো সেকেন্ড পয়েন্ট কি? দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে ভেক্টর দুটি লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান। অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তোমার পরীক্ষা আসতে পারে কিভাবে? এখানে আগের সংখ্যাটা দেখে নাও। দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে ভেক্টর দুটির লব্ধি প্রত্যেক ভেক্টরের মানের সমান। আচ্ছা, আমি মনে করো এটা লিখলাম, আর ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি। যদি তোমার পরীক্ষা প্রশ্নে এরকম থাকে এবং দেন বলে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত, তোমরা বলতে পারবে না? আলফা ইজ ইকুয়াল টু হবে 120 ডিগ্রি।
কেমনে? এখানে তো বলা আছে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে ভেক্টর দুটি লব্ধি, এই যে লব্ধি আর প্রত্যেক ভেক্টর মানের সমান। আর ইজ ইকুয়াল টু এও লেখা যায়, আর ইজ ইকুয়াল টু বিও লেখা যায়, মনে রাখবা। তারপর হচ্ছে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে ভেক্টরদের পরস্পর বিপরীত। তো ওই যে কস কস 180 ডিগ্রি মান কিন্তু হচ্ছে -1। তো -1 হওয়ার কারণে ভেক্টরটা বিপরীত হয়ে যাবে আর কি, সূত্রটা বসাই দিলে। পড়লাম দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধি মান প্রত্যেক ভেক্টর মান সমান হবে। এটাও পড়লাম আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কি হয় ভেক্টরদের পরস্পর সমান্তরাল হয়। আর সমান্তরাল হলে cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান কিন্তু 1। ওই যে তখন ওই পিথাগোরাসের সূত্র বসে গেছে, এটা মনে রাখবো কিন্তু। এই যে তারপর হচ্ছে 180 ডিগ্রি, হয়তো সেকেন্ড নাম্বারটা আমরা পড়ি নাই। আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হয়? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এই যে এই সূত্রটা হয়, cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এগুলো কিন্তু মনে রাখবা, এই যে লব্ধি, এটারও লব্ধি মনে রাখবা। কেমনে? যদি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, লব্ধি হবে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। তারপর হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, লব্ধি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তারপর আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে লব্ধি আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। কারণ হচ্ছে cos 180 ডিগ্রি তো হচ্ছে -1, তখন হচ্ছে একটা বিপরীত হবে, অর্থাৎ সর্বনিম্ন হবে। cos 180 ডিগ্রি হলে সর্বনিম্ন হবে মানটা। আবার এখানে বলা আছে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান a প্লাস বি যখন ভেক্টর দুটি সমমুখী। তারপর হচ্ছে দুটি ভেক্টর সর্বনিম্ন মান c ইজ ইকুয়াল টু a মাইনাস বি, ভেক্টর দুটি মাইনাস না, ওটা কিন্তু পার্থক্য আসলে। আর পার্থক্য বলতে বড়টা থেকে ছোটটা বিয়োগ আর কি। তারপর 3 নাম্বার আছে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধি 0। এই তিনটার কথা আমি বুঝা দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে পড়ে আসলাম, কি পড়ে আসলাম দেখো। যখন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন হচ্ছে লব্ধি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ মানে কিন্তু সর্বোচ্চ লব্ধি। তারপর যখন দেখলাম হচ্ছে 120 ডিগ্রিতে 90 ডিগ্রিতে আছে, তখন হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অবশ্যই এই মানটা আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এর থেকে ছোট, তোমরা দেখিও হিসাব করে। তারপর হচ্ছে 80 ডিগ্রি, cos 180 ডিগ্রি যেহেতু বিপরীত, তাহলে আর হবে একটা থেকে আরেকটা বিয়োগ। সেম কথা এখানে বলা আছে শর্ট করে। দুইটি ভেক্টর লব্ধি মান সর্বোচ্চ যখন হচ্ছে এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটি সমমুখী। তারপর হচ্ছে বিপরীতমুখী হলে তো হচ্ছে এই যে 180 ডিগ্রি হচ্ছে মান বিপরীত। তারপর হচ্ছে 3 নাম্বার, দুটি ভেক্টর সমান ও বিপরীতমুখী হলে তাদের লব্ধি 0। তারা লব্ধি 0 হবে কখন? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কিন্তু 0। নদী নৌকা ম্যাথ, এই সূত্রটা মনে রাখতে পারো। মনে করো তোমাদের নদী নৌকা ম্যাথ তো আসতে পারে, সোজা আসতে পারে। ইউ হচ্ছে মনে করো স্রোতের বেগ, আর ভি কি? ভি হলো তোমার হচ্ছে সাঁতারু বেগ বা মানুষের বেগ। তাহলে তোমাদের পরীক্ষায় ম্যাথ যদি দেয় তো দিতে পারে যে স্রোতের বেগ এত, মানুষের বেগ এত, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? tan আলফা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। তারপর হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু তোমরা বের করে নেবা। অবশ্যই সহজ মান আসবে, ক্যালকুলেটর দিয়ে যাতে বের করা না যায় সেরকম ম্যাথ ওরা দিবে না। তোমরা সহজে হিসাব করতে পারবে, হয়তো tan 45 ডিগ্রি আসতে পারে বা 30 ডিগ্রি আসতে পারে, যেগুলো মান তোমাদের মুখস্থ আর কি। নদী নৌকা ম্যাথ এগুলো ভার্সিটি রিলেটেড।
আচ্ছা, আমরা নিচে যাই, এগুলো সব ম্যাথ আমাদের করা লাগবে না। আসতেছি না কেন? এই কথাগুলো পড়ছিলাম আমরা, এই যে আলফা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি হলে লোভ দিয়ে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ যখন হবে সেটা হবে সর্বোচ্চ ম্যাক্স। তারপর হচ্ছে পি মাইনাস কিউ যে হবে সেটা হবে মিনিমাম। আর হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেটার মধ্যবর্তী যে কোনো একটা মান হবে। এগুলো আমরা পড়ছি, বারবার পড়ার দরকার নেই। এই যে এখানে আছে ভেক্টর যোগের কয়েকটি সূত্র। ওখানে মনে হয় দুইটা, সম্ভবত তিনটা পড়েছিলাম। তারপর না না, ওটা পড়ছিলাম হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগের নিয়ে সূত্র। আর ওটা হচ্ছে ভেক্টর যোগের কয়েকটি সূত্র, বিনিময় সূত্র। বিনিময় সূত্র পি প্লাস কিউ, কিউ প্লাস পি, অর্থাৎ হচ্ছে দুটি ভেক্টর থাকবে এ প্লাস বি, এ বিনিময় করলে কি হবে? বি প্লাস এ হবে, বি প্লাস এ, এটা হচ্ছে বিনিময় সূত্র। এই যে তোমাদের এখানে তিনটা তিনটা সম্ভবত আছে, বিনিময় সূত্র, আর একটা আছে সংযোজন সূত্র, বন্টন সূত্র, এই তিনটা আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে বিনিময় সূত্র, কেমনে? পি প্লাস কিউ, কিউ প্লাস পি, এটা মনে রাখবা। এই যে এইটা। তারপর সেকেন্ডটা দেখি কি, সংযোজন ও বন্টন। সেকেন্ড হচ্ছে সংযোজন সূত্র। সংযোজন সূত্র কেমনে দেখো, এই পি প্লাস কিউ, দেখো পি প্লাস কিউ এর সাথে আর আছে, তো তারপরে কি করছে, পিউটা আলাদা করছে, কিউ প্লাস আর লিখছে, সংযোজন করছে। মানে হচ্ছে একটা আলাদা করে পরটার সাথে সংযোজন করছে। তোমরা অর্থাৎ এই যে ধাপটা মনে রাখবা আর কি। তারপর হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র হচ্ছে এম ইন্টু পি প্লাস কিউ, এম ইন্টু পি প্লাস কিউ। তারপর এমটা প্রত্যেকটার সাথে বন্টন করেছে, এমপি প্লাস হচ্ছে কিউপি, এই তিনটা মনে রাখবা আর কি। এখন খালি উদাহরণ বাড়াবে, কারণ আমরা হচ্ছে চ্যাপ্টারে অনেক শেষের পর্যায়ে চলে এসেছি। এখনো আসতেছি না। আচ্ছা আচ্ছা, এখন আছে ভেক্টর উপাংশের মাধ্যমে ব্যাখ্যা। এই ভেক্টর উপাংশের উদাহরণগুলো তোমরা মনে রাখবা। নৌকার গুণটানা, নন রোলার চালনা, তারপর হচ্ছে পাখি আকাশে ওড়ার সময় কোন সূত্র মেনে চলে? সামুদ্রিক সূত্র মেনে চলে। নন রোলার চালনা, অর্থাৎ হচ্ছে নন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা তোমরা কেমনে এটা কি জানো? এটা তো তোমাদের পড়ানোর কথা, কারণ ম্যাথও ছিল বুঝি। নন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা ম্যাথ দিয়ে প্রমাণ আছে। ম্যাথ দিয়ে প্রমাণ কেমনে? মনে করো এটা যদি হয়, ভূমি হয়, মনে করো এটা হচ্ছে নন রোলার, তুমি এপার যে ঠেলতেছো, তাহলে ঠেললে কি হবে? এই যে এখানে যে আছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটার সাথে এটা আরো অনেক শক্তি প্রয়োগ করে, তাহলে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। আর যখন টানবা, এই যে এই কোণটা যখন টানবা, এই থিটা কোণটা তোমাদের অনেকটা ভর কমিয়ে দিবে আর কি। তো এই ব্যাখ্যাটা তোমাদের হয়তো টিচাররা পড়াইছে আর কি। এটা মনে রাখবে, তো নন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। তাহলে ভেক্টর উপাংশ আরেকটা উদাহরণ আছে হয়তো, ওই যে পাখি উড়ার সময় সামুদ্রিক সূত্র মেনে চলে, ভেক্টরের সামুদ্রিক সূত্র মেনে চলে, এটা মনে রাখবা। এটা ওই উপাংশের একটা সূত্র, এটা মনে রাখবো যে পাখি উড়ার সময় সামুদ্রিক সূত্র মেনে চলে। তারপর হচ্ছে
স্কেলার গুণন বা ডট গুণন আর ভেক্টর গুণ বা ক্রস গুণন সেটা আমি প্রথমে বলছিলাম। স্কেলার গুণ বলতে কি বোঝো? স্কেলার গুণ বলতে হচ্ছে ডট গুণকে বোঝায়। স্কেলার গুণ বলতে ডট গুণ, আর ভেক্টর গুণ হচ্ছে ক্রস গুণন। স্কেলার গুণ ডট গুণ, ভেক্টর গুণ হচ্ছে ক্রস গুণ। এই তিনটা পয়েন্ট কয়েকবার দেখলাম আমরা। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয়, 90 ডিগ্রি হলে কি হয়, 180 ডিগ্রি হলে কি হয়। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আছে এই তিনটা, এই কারণে আমরা দেখলাম। তারপরে দেখো এ ডটে স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম। স্কেলার গুণ মানে কি ডট গুণ, কিন্তু এ ডট এ, এই ধর্মগুলো তোমার পড়বা, একটু বুঝে শুনে পড়বা। এ ডট এ স্কোয়ার কিন্তু লেখা যায়, আর এ ডট বি বি ডট এ বিনিময় করা যায়। তারপর হচ্ছে পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য। অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার, এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কেমনে আসতে পারে। দুটি ভেক্টরের এ আর বি কিন্তু দুইটা ভেক্টর রাশি, দুটি ভেক্টর রাশি স্কেলার গুণ যদি 0 হয় তাহলে ফলাফলটা কি, বা ভেক্টরদ্বয় কি, ভেক্টরদ্বয় স্কেলার গুণফল কি, এটা মনে রাখবে। তারা পরস্পর লম্ব যদি স্কেলার গুণফল 0 হয়। আবার যদি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে মধ্যবর্তী কোণ বের করার এটা একটা সূত্র, দুটি ভেক্টর থাকবে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি। ডট গুণ আর ক্রস গুণ আমি শেখাচ্ছি কিছুক্ষণ পরে। তারপর হচ্ছে সমকৌণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণ ফল 0। এটা তোমরা মনে রাখবে কেমনে, মনে করো হচ্ছে আই ডট আই, এটা ডট গুণের ক্ষেত্রে আই ডট আই জে ডট জে কে ডট কে, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হলে এটা হচ্ছে 0 ডট গুণনের ক্ষেত্রে। আই ডট আই জে ডট ডে কে ডট কে, এটা হচ্ছে 0। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে আই ক্রস গুণ জে, জে ক্রস গুণ কে, এরকম হলে কিন্তু সরি 0 না, 0 না, 1। আমি 1 মনে মনে ভাবতেছি কিন্তু লিখে ফেলেছি 0, দাঁড়া এটা মিশাচ্ছি, এটা 1 হবে, মানে ফলাফল আর কি আসে, এটা বোঝাচ্ছি। আর ক্রস গুণ হলে ফলাফল আসবে না। তো সমকোণিক একক ভেক্টর সমূহ কিচ্ছু পড়ার দরকার নেই, তোমার মনে রাখবো এটা। আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1, আর কিছু মনে রাখার দরকার নেই, এটা মনে রাখার দরকার নেই। উপাংশের মাধ্যমে ভেক্টর দুটি স্কেলার গুণফল মনে রাখতে পারো, সমস্যা নেই। স্কেলার গুণ আর ভেক্টর গুণ আমি সবশেষেই শেখাবো, কারণ ম্যাথও আসতে পারে কিছু। তবে স্কেলার গুণ খুব সোজা, কিন্তু ভেক্টর গুণ একটু, ওটা সোজা কিন্তু একটু বড় আর কি, এরকম টাইপের। ভেক্টর গুণ আর ইজ ইকুয়াল টু কিউ ক্রস গুণ পি। এটা মনে রাখবে, দুটি ভেক্টরের দিক ডানহাতি কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে, দুটি ভেক্টর গুণফলের দিক ডানহাতি কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। দুটি ভেক্টর গুণফলের দিক কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়? ডানহাতি কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে। আবার একই কথা, আবার একই কথা, এই কথাটা আবার আসলো। এরপর হচ্ছে ভেক্টর গুণনের নিয়মাবলী। এই ভেক্টর গুণনের নিয়মাবলী দেখো, আমরা যখন পড়ছিলাম এ ডট বি ডট গুণনের ক্ষেত্রে লিখছিলাম হচ্ছে বি ডট এ। দেখো তো এখানে সেই কথাটিকে আছে, এক নম্বর, এক নম্বর নয়, কারণ হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে দিকটা উল্টো হয়ে গেছে। পি ক্রস গুণন কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ ক্রস গুণন পি, মাইনাস দিতে হবে। তারপর হচ্ছে যে আই ক্রস গুণন আই, জে ক্রস গুণন জে, কে ক্রস গুণন কে, এটা হচ্ছে 0। আর ডট গুণনের ক্ষেত্রে এটা কি ছিল, 1 ছিল। এরপর দেখো আই ক্রস গুণন জে ইজ ইকুয়াল টু কে লেখা যায়, বা মাইনাস জে ইজ ইকুয়াল টু কে। এটা আমি একটু দেখাচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, সরি এবিসি না, আই জে কে দিয়ে বোঝাই।
আই জে কে। এখন দেখো এই যে আই থেকে জেতে যাবে, আই ক্রস গুণ জে, আই থেকে জেতে গেলে বাকি থাকে কি কে, অ্যান্সার হবে কে। জে থেকে কেতে গেলে অ্যান্সার হবে আই, অর্থাৎ হচ্ছে ঘড়ির কাঁটার দিকের সাথে যদি ঘোরে তাহলে সবসময় তার পরবর্তীটা হবে। কিন্তু যদি বলে আই থেকে কেতে, তখন কী হবে জানো, সবসময় অ্যান্সার কিন্তু পরেরটাই হবে, এটা মনে রাখবা যে দুইটা যদি ক্রস গুণ থেকে অ্যান্সার পরেরটা। এখন কোনটার সামনে মাইনাস হবে বা কোনটার সামনে প্লাস হবে এটাই তোমার বোঝার চিন্তা। আই থেকে যেতে গেলে তোমার হবে কে, এটা হবে প্লাস কে, অর্থাৎ হচ্ছে ধনাত্মক, ধনাত্মকের সামনে প্লাস না দিলে চলে। কিন্তু কিন্তু তোমার মনে করো এটা আই ছিল, এটা জে ছিল, এটা কে ছিল, এই যে আই থেকে কেতে গেল, তো ঘড়ি কাটা বিপরীতে না, আই থেকে কে গেলে কি থাকে, জে থাকে, এই জের সামনে মাইনাস এ হবে। তো এই কথাটা এখানে বোঝাইছি, দেখো এটা তোমরা মনে রাখবা। এ ক্রস গুণ এ, দুটি ভেক্টরে ভেক্টর গুণফল 0 হলে ভেক্টরদের সমান্তরাল, এটা মনে রাখবা, ভেক্টর গুণফল 0 হলে তারা হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার হচ্ছে যে বিনিময় সূত্র মেনে চলে না, দুটি ভেক্টরের ভেক্টর গুণফল 0 হলে এ ও বি তিনটি ভেক্টর একে অপরের উপর পরস্পর লম্ব না, এই কথাটা এটা আমাদের পড়ার দরকার নেই। দুটি ভেক্টর ক্রস গুণফল 0 হলে, অর্থাৎ আমি এটা বলতেছি যে এ ক্রস গুণ বি যদি 0 হয় তাহলে ভেক্টরদের কিন্তু পরস্পর সমান্তরাল। আর এ ডট বি যদি 0 হয় তাহলে ভেক্টরদের পরস্পর লম্ব, এটা মনে রাখবা। এই স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টর গুণফল, তারপর হচ্ছে এটা এ ডট বি ডট সি তিনটি সমতুল্য, অর্থাৎ হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে তিনটি ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত কি, এটা মনে রাখবা, এ ডট বি ক্রস গুণ সি। আচ্ছা, ক্রস গুণনের একটা বড় নিয়ম আছে, সেটা তোমাদের মেডিকেল, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য ওই নিয়মটা না শিখলে হবে। শর্ট একটা নিয়ম আছে, আমি এটা শেখাচ্ছি আর কি। মনে করো হচ্ছে একটা ভেক্টর, এই ম্যাথটা দিয়ে বোঝাই। এ একটা রাশি, বি একটা রাশি, এখানে বলছি এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল। আমি বলছিলাম কি ভেক্টরদের সমান্তরাল হলে তাদের কি ক্রস গুণফল শূন্য না, তাহলে ক্রস গুণফল শূন্য, এ ক্রস গুণ বি শূন্য হবে। অনুরূপভাবে তোমরা ঠিক একইভাবে লিখবা, এই যে আই আই আয়ের মান ধরো 1, সবসময় মানগুলো নেবে, আয়ের মান 1, আর এই যে বির আয়ের সাথে আই টু বির সাথে কি আছে এম, ইজ ইকুয়াল টু হচ্ছে তারপর যে কোনো একটা মান নিবা, হয়তো জের মান নিবা, জের মান হচ্ছে -3, ইজ ইকুয়াল টু কত নিবা, এখানে হচ্ছে 6, এখান থেকে ক্রস গুণ করলে কাটাকাটি করলে কত হয় দেখো তোমরা, তাহলে হচ্ছে -3m ইজ ইকুয়াল টু হচ্ছে 6 বা -2 অ্যান্সার হওয়ার কথা আর কি। এম এর মান তোমরা এখান থেকে বের করে নিতে পারবা, এটা হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে আর কি নিয়ম। আর ডট গুণনের ক্ষেত্রে তোমরা এমনি পারবা, ডট গুণ নিয়মটা সোজা আছে মোটামুটি। ক্রস গুণনের এটা নিয়মও সোজা, কিন্তু হচ্ছে আরও যখন হচ্ছে বোর্ড পরীক্ষা লেখো তখন হচ্ছে অন্যভাবে কিন্তু ক্রস গুণ করতে হয়, এটা হচ্ছে শর্টকাটের নিয়ম বের করার জন্য। আমি আরও অনেক ভালোভাবে বোঝাইতে পারতাম, আসলে বোর্ড সংকট, স্মার্ট বোর্ড না থাকার কারণে হচ্ছে না, আসলে মোবাইল দিয়ে সেরকম জায়গা হচ্ছে না, তোমাদের ম্যাথ ভালোভাবে বোঝাতে পারছি না বা লেখাও ঠিক মতো উঠতেছে না, তো সেটার জন্য দুঃখিত। তবে আমি মুখে বলে দিচ্ছি, সেটাতে তোমাদের বোঝার কথা আর কি। পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস, এটা মনে রাখবে, বিজ্ঞানে নিউটন সর্বপ্রথম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আবিষ্কার করেন। ডিফারেন্সিয়াল কি জানো, ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো নাই, এই ডিফারেন্সিয়েশন হচ্ছে, ডিফারেন্সিয়াল হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই সংখ্যাটা মনে রাখবা। বেগ ত্বরণ বক্ররেখার ঢাল, বেগ ত্বরণ বক্ররেখার ঢাল
বেগ ত্বরণ বক্ররেখার ঢাল ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উদাহরণ। এই উদাহরণটা মনে রাখবা। বেগ ত্বরণ বক্ররেখার ঢাল সংক্ষেপে লিখবা হচ্ছে বাঁকা বেত। বাঁকা বেত দেখো কেন বাঁকা বেত, এই যে বা এই বিতে বেগ, তারপর হচ্ছে এই কত হচ্ছে, সরি আমার মনে, দাঁড়াও এই বাঁকা হচ্ছে বক্ররেখা, আবার করেছি বাঁকা বেত না, বাঁকা বেত। এই বাঁকাতে হচ্ছে বক্ররেখার ঢাল, আর এই বেত হচ্ছে বেগ, ততে ত্বরণ গেল। তারপর সেকেন্ড উদাহরণ হচ্ছে ক্ষেত্রফল আয়তন ভরকেন্দ্র চাপ, এর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা মনে রাখতে পারো। তারপর নিচে দেখি ক্যালকুলাসকে দুই ভাগে ভাগ করা যায়, অন্তরীকরণ বা অবকলন, তারপর হচ্ছে যোগজীকরণ বা সমাকলন ক্যালকুলাস। তারপর অপারেটর একটি ইংরেজি শব্দ, এর আবেদন করতে চলক বা সংগঠক, তারপর বা কার্যকরক। অপারেটরের সাইনগুলো মনে রাখবা। নিচের কোনটি অপারেটর? এখানে কয়েকটা আছে, বর্গ, ঘন, বর্গমূল, সাইন লগ। এই তিনটা কিন্তু, এই কয়েকটা চিহ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আছে অপারেটরের ইয়াগুলো, সাইনগুলো মনে রাখবা। তারপর এই যে এখানে দেখো এই চিহ্নটা ভি, ভি, এই যে ভির মতো না কিন্তু, মানে অনেকটা ভির মতো, এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর সর্বপ্রথম স্যার হ্যামিল্টন আবিষ্কার করেন, গিবস একে ডেল নামকরণ করেন, এর অন্য নাম হচ্ছে নেবুলা আর কি, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা দেখে নিলাম। তারপর নিচে যাই। এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি আমরা পড়ছিলাম? ও গ্রেডিয়েন্ট পড়ে নেই। এটা দেখো, এই যে অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর চিহ্ন কিন্তু এটা। আবার গ্রেডিয়েন্ট লেখে এইভাবে, এইভাবে আর কি লেখে। আপাতত মনে রাখো এটা গ্রেডিয়েন্ট। তো ওগুলাকে আমরা কি, বা সূত্র, গ্রেডিয়েন্টের সূত্র আছে, তারপর হচ্ছে ডাইভারজেন্সের সূত্র আছে, সেগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, কিন্তু এখানে কিছু কথা আছে দেখো। গ্রেডিয়েন্টের তাৎপর্য, গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ একটি অদিক রাশি। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা কিন্তু অরিজিনালি স্কেলার রাশি, কিন্তু হচ্ছে যা স্কেলার রাশি, একে স্কেলার অপেক্ষকও বলা হয়। সরি, গ্রেডিয়েন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি কিন্তু, আর সেটা হচ্ছে স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। গ্রেডিয়েন্টের তাৎপর্য কি? স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ একটি ভেক্টর রাশি। গ্রেডিয়েন্ট তাহলে কি রাশি? গ্রেডিয়েন্ট একটি কিন্তু ভেক্টর রাশি। তারপর হচ্ছে উক্ত ভেক্টর রাশির মান স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। এই দুইটা মনে রাখলে হবে। গ্রেডিয়েন্ট কোন রাশি? গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ স্কেলার অপেক্ষক ভেক্টর রাশি। তারপর হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স ডাইভারজেন্স হচ্ছে, ডাইভারজেন্সের গুরুত্ব পড়ো আর কি। ডাইভারজেন্স একটা হচ্ছে স্কেলার রাশি কিন্তু, ডাইভারজেন্স একটা স্কেলার রাশি কিন্তু ভেক্টর ক্ষেত্র, এটা মনে রাখবে। ডাইভারজেন্স দ্বারা একক আয়তনের কোনো দিক রাশির মোট কতটুকু ফ্লাক্স কেন্দ্র অভিমুখী বা বিন্দু অভিমুখী হচ্ছে তা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ডাইভারজেন্সের গুরুত্ব কিন্তু। তারপর সেকেন্ড আরও একটা গুরুত্ব আছে, ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে কি হয়, আর ঋণাত্মক হলে কি হয়, তারপর হচ্ছে শূন্য হলে কি হয়। এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ। ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব হ্রাস পায়। ধনাত্মক, যখন ধনাত্মক মানে কিন্তু যোগ, মনে করো একটা বেলুন আছে,
বেলুনের মধ্যে যদি তুমি বাতাস দাও তার মানে কিন্তু যোগ করতেছো বাতাস দিলে কি হয় বেলুনটা ফুলে যায় না? সেই রকম হচ্ছে ডাইভারজেন্সের মানে ধনাত্মক মানে যোগ করে না, আমরা যোগ মানে কিন্তু কিছু একটা যোগ করি, মানে আরও নতুন একটা এর সাথে লাগাই দিই সেরকম। হচ্ছে যখন ডাইভারজেন্সের মান ধনাত্মক হবে তখন আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্বটা হ্রাস পাবে। আর যখন ঋণাত্মক হবে ঠিক উল্টাটা, আর শূন্য হলে হচ্ছে আগত নির্গত ফ্লাক্স সমান হয়। তারপর শেষে একটা কথা আছে, কোনো ভেক্টর ডাইভারজেন্স শূন্য হলে তাকে সলিনয়েডাল ভেক্টর বলে। ইম্পর্টেন্ট, এই কয়েকটাই ইম্পর্টেন্ট, এই পেজের কয়েকটাই ইম্পর্টেন্ট মনে রাখবা। তারপর আপাতত মনে হয় আমাদের পড়া শেষ। এই যে কাল একটি ভেক্টর রাশি, কাল কি রাশি? কাল একটি ভেক্টর রাশি, কোনো ভেক্টর দিক ওই ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়া করে, এটা মনে রাখবা। তারপর কালের আরও কিছু সংখ্যা আছে। কোনো ভেক্টর কালের নতিমাত্রা বা কালের ডাইভারজেন্স শূন্য, এই সংখ্যাটা মনে রাখবা। তারপর হচ্ছে কোনো ভেক্টরের কালের মান শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল। ডাইভারজেন্স শূন্য হলে কি? সলিনয়েডাল। আর কাল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল, কিন্তু সাথে হচ্ছে সংরক্ষণশীলও আছে, কিন্তু অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হয় ডাইভারজেন্স এই কালের মান যখন শূন্য হয়। তারপর হচ্ছে কোনো ভেক্টর কাল শূন্য না হলে ভেক্টরটি ঘূর্ণনশীল বা সংরক্ষণ। তাহলে হচ্ছে কালের মান শূন্য হলে কি আর শূন্য না হলে কি, এই দুইটা সংখ্যা তোমরা মনে রাখবে। আর শেষে নাই, এখন হচ্ছে উদাহরণ আছে আপাতত। তো আমি হয়তো আজকে ঠিক মতো বোঝাতে পারলাম না, কারণ আমি লেখা ভালোভাবে লিখতে পারিনি। আর তোমাদের হচ্ছে ডট গুণটা দেখাইতে চেয়েছিলাম, ডট গুণ হয়তো তোমরা জানো, আমি যতটা জানি আর কি। কারণ হচ্ছে তোমরা তো বোর্ড পরীক্ষা দিয়ে আসছো, যে আজকে তো নতুন না, এটা আশা করি জানি। আর হচ্ছে ক্রস গুণ তো অনেক বড়, তবুও একটা শর্ট আর কি এমসিকিউর মধ্যে কীভাবে অ্যান্সার বের করে সেটা আমি তো তোমাদের দেখাই দিলাম, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখিয়ে দিলাম। লেখা হয়তো বোর্ডে ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আমি মুখে বলছি সেটা হয়তো তোমরা শুনেছো, সেটা তোমরা খাতার মধ্যে ভালোভাবে কারেকশন করে নিও। আর নিচে আপাতত কিছু নেই। হ্যাঁ, এর সাথে হচ্ছে তোমার হচ্ছে অনুশীলনী কিছু প্রশ্ন আছে। অনুশীলনী প্রশ্নগুলো সবগুলো দরকার নেই, সবগুলো তো হচ্ছে ইঞ্জিনিয়ারিংও আছে, বুয়েটও আছে, তোমার মেডিকেলও আছে। তুমি কি এখন সবগুলো পড়বা? সবগুলো পড়লে তো বুঝবে না, তুমি তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছ। তো কিছু আছে, অর্থাৎ হচ্ছে সংক্ষিপ্ত আকার, ম্যাথ ছাড়া আর কি, এক কথায় প্রকাশের মতো, ওগুলো তোমরা পড়ে নেবে, বা বিভিন্ন ভাইয়েরাও কিন্তু অনুশীলনে দাগে দেবে। আর একটা কথা মনে রাখবো, অনুশীলন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে তাহলে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।